বাংলাদেশ রাষ্ট্রীয় কর্মসূচি আছে এই পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে বক্তব্য রাখবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢাকার সাবেক ডেপুটি মেয়র ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এবং ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার পীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আজকের এই র্যালির পূর্ব সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু, বিশেষ অতিথি বিএনপির অন্যতম যুব মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বীর শরাবত আলী সপু, শামীউর রহমান শামীম, আবু তালেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সকাল থেকে অপেক্ষা করছেন। সকালে আমরা সকাল থেকে আমরা শহীদিয়ার বাজারে পুষ্পস্তবক অর্পণ করেছি। সেখান থেকে আবার আপনারা এখানে এসেছেন। এখন পর্যন্ত দুপুরে খাবার আপনাদের খাওয়া হয় নাই। র্যালির পরে আপনারা খাবেন, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং আপনাদের নেতা এই জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে আজকে এই জিয়া মঞ্চ আজকে বিশাল রূপ ধারণ করেছে, সহ যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল সহ বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য বিভাগের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই আজকের এই বিশাল আয়োজনের জন্য। আজকের এই র্যালির পূর্বে সমাবেশ প্রমাণ করে যে জিয়া মঞ্চ একটি বিশাল সংগঠনে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ। কারণ জিয়া মঞ্চের নামটা হল জিয়া, কাজে জিয়ার নাম যেখানে থাকবে সেখানে কখনো ছোট হতে পারে, হতে পারে না। কাজে জিয়ার নাম যেখানে সেটা বড় হতে হবে, সেটা ভালো হতে হবে, আবার সেটার থেকে মানুষের আকর্ষণ করবে, সেটাই হল বড় কথা। তাই সর্বত বন্ধুগণ, বিগত 15, 16, 17 বছরে আমরা অনেক আন্দোলন করেছি। আমাদের অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছেন, অনেকের অনেক শত শত মামলা, এখনো সেই মামলা নিয়ে আমাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে। আমরা এই সরকারকে বলতে চাই, আওয়ামী লীগের শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তাদেরকে এখনো আপনি আইনের আওতায় আনেন নাই। আমাদের উপদেষ্টা কাউন্সিলের নেতৃবৃন্দকে বলবো, আপনারা সময় চান, সময় নেন, সংস্কার করতে চান, সেটাও ঠিক আছে, কিন্তু সংস্কার করতে হলে ওই ডাইনে পাবে আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে রেখে সংস্কার হবে না, তাদেরকে সরাতে হবে। এবং দীর্ঘদিন এই বিএনপি আন্দোলন করেছে। আমরা নির্বাচন ছাড়া ক্ষমতায় যেতে চাই না, কিন্তু
সেই নির্বাচনের জন্য যে মাঠ পরিষ্কার করতে হবে, ওই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে এখনো সচিবালয়ে রেখে, বিভিন্ন প্রশাসনে রেখে মাঠ নিরপেক্ষ হবে না। তাই পরিষ্কার বলতে চাই, এখনো আওয়ামী লীগ বসে আছে। শেখ হাসিনা মাঝে মাঝে বলে যে আমি আসতেছি, আমরাও তো অপেক্ষা করতেছি, আমরা অপেক্ষা করতেছি আপনি আসেন। পালালেন কেন? পালালেন কেন? পালালেন কেন? 2 দিন আগে বললেন শেখ হাসিনা পালায় না, আর 2 দিন পরে ওই পিছনের দরজা দিয়ে সব ফেলায় চলায় ফিয়া ওই হেলিকপ্টার দিয়ে ভাগলেন। এই ছেলে লজ্জা আছে নাকি? হাসিনার লজ্জা সরব চাইলে তার দল বল ক্রিয়া ভাগতো না। আমাদের নেত্রী কি দেশ ছেড়ে গেছে? আমরা বলছিলাম নির্বাচন দেন, ক্ষমতা ছাড়েন, নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হোক। আমাদের কথা শুনলেন না। আপনি শুনলেন ওই পৈতা পড়া লোকজনের কথা, তাতে তো আপনার পালাইতে হইল। আমরা চাইছি যে গণতান্ত্রিক পরিবেশ থাক, গণতন্ত্র থাক, কিন্তু গণতন্ত্রটা আপনি আগেই খেয়ে ফেলাইছেন। তাই গণতন্ত্রের জন্য এখন আবার চিল্লান। আমরা বলতে চাই শেখ হাসিনা আসেন, আগে জেলে যান, বিচার হোক, তারপরে দেখা যাক নির্বাচন করতে পারেন কি পারেন না। এত তাড়াহুড়া করতেছেন কেন? উপদেষ্টাদের বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, সময় অনেকদিন চলে গেছে। ওবায়দুল কাদের কোথায়? আপনার কাছে জানতে চাই ওবায়দুল কাদের কোথায়? যে ওবায়দুল কাদের বলল ছাত্রদের ব্যাপারে যে আমার ছাত্রলীগই যথেষ্ট। আজকে এই গণহত্যার 1 নম্বর আসামে যদি শেখ হাসিনা হয়, 2 নম্বর হবে ওবায়দুল কাদের। তারা এখনো ধরতে পারেন না। ওই হাসান মাহমুদ ছিল একটা, শুনলাম সে ধরা খাইছে, তারপরে আবার বিদেশ পলায় গেল কেমনে? স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, এগুলোর জবাব তো আপনাকে দিতে হবে। দায়িত্ব নিচ্ছেন ভালো, সময় বেশি চান ভালো, কিন্তু আওয়ামী লীগকে ঘুরতে দিবেন, আওয়ামী লীগকে জেলে আনবেন না। এখন পর্যন্ত যারা গণহত্যা করেছে সেই আসামিদেরকে এখনো গ্রেপ্তার করেন নাই। নাম কেউ আসতে শুধু আওয়ামী লীগের কিছু গ্রেপ্তার করছেন, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন। আমাদের বিরুদ্ধে, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা আগের সরকার দিয়েছে প্রত্যাহার করেন, তাড়াতাড়ি আইনগতভাবে শেষ করেন। আমরা পরিষ্কার বলতে চাই, মামলায় ভয় পাই না, আমরা হামলায় ভয় পাই না, কিন্তু আমাদের মামলা হামলার মধ্যে দিয়ে যে আন্দোলন, যে আন্দোলন গড়ে উঠেছে, যে আন্দোলনে আজকে শেখ হাসিনা পলাইছে, এবং আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন,
আমাদের সেই ভুয়া মামলা এখনো শেখ হাসিনার অর্ডারে যেগুলো মামলা হয়েছিল, শেখ হাসিনা পালাইছিল আর ভুয়া মামলা এখনো থাকবে, এটা কি হইতে পারে? আর পরিষ্কার কথা, বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত। একটা হল ভারতীয় আধিপত্যবাদ, তার পক্ষে আওয়ামী লীগ তার দোসররা, আর আরেকটি পক্ষ হল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি। তাই আজকের এই দেশকে যদি বাঁচাতে চান, ওই ভারতের আগ্রাসন যদি বাঁচাতে চান, দেশের অস্থিরতা যদি বাঁচাতে চান, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে যে শক্তি আছে, সেই শক্তির পক্ষে সবাইকে দাঁড়াতে হবে। এই সরকারকেও বলবো, আপনি সময় নেন ঠিক আছে, কিন্তু সময়ের কারণে আওয়ামী লীগ আবার মাথা গাইরে বসবে, সেই সময় দরকার নাই। আমরা সময় দিতে চাই আওয়ামী লীগের কাঁধে এখনো যারা হাত রাখছেন, ওই কাঁধের থেকে হাত সরায়া তাদেরকে লাঠি দিয়া সরান এখান থেকে। এবং যদি স্বাধীনতা নিশ্চিত করতে হয়, গণতন্ত্র নিশ্চিত করতে হয়, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয়, আপনি কয়টা কালো টাকার মালিককে ধরছেন? কয়টা কালো টাকার মালিককে ধরছেন? যারা ব্যাংক লুটে গেছে। এক কত গর্বের ছাড়া অন্য আসামের নামে এত আসলো, আরো কয়জনের নামে এত আসলো, একজনেরও তো ধৈর্য নাই, পত্রিকায় খবরও আসে নাই যে তাদেরকে ধরার জন্য এই সরকার চেষ্টা করছে। তাই গণতন্ত্রের শত্রু যারা, জনগণের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে বাইরে রেখে আপনি সংস্কার আপনি করবেন, ওই সংস্কারকে ওই শত্রুরা হইতে দিবে না। কাজে আপনি গণতন্ত্রের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি সময় নিয়ে সংস্কার করেন, কোনো আপত্তি নাই। পরিষ্কার কথা বলতে চাই। আর জিয়া মঞ্চের ভাইদেরকে বলবো, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, শান্তির সাথে শৃঙ্খলার সাথে আমাদেরকে যার যার এলাকায় অবস্থান করতে হবে। কোনোভাবে দলের গায়ে কোনো আচরণ লাগুক, সেটা আমরা কোনোভাবেই সহ্য করব না। এটাও আপনারা খেয়াল রাখবেন। পাশাপাশি সরকারেও বলবো, আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের ঘাঁটি যেগুলো আছে সেগুলো ভাঙতে হবে। বিএনপি ভাঙতে চায় না, আপনারা ভাঙেন, তাদেরকে বহাল তবিয়তে বসায় রাখবেন। তারা সোনারগাঁ সেরাটরে বৈশা ষড়যন্ত্র করবে আর বলবেন বিএনপির দিকে আমরা খেয়াল রাখতেছি। খেয়াল আওয়ামী লীগের দিকে রাখেন, ষড়যন্ত্রকারের দিকে রাখেন। বিএনপি ষড়যন্ত্র করে না। বিএনপি গণতন্ত্রের জন্য আছে, স্বাধীনতার জন্য আছে। বিএনপি সেই লক্ষ্যে আগেও মাঠে ছিল, এখনো যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা আবার ফিরে না আসবে, আমাদের স্বাধীনতাকে আমরা সুদৃঢ় করতে না পারব, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, থাকবো। গণতন্ত্রের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েই আবার আমরা ঘরে ফিরে যাব। এর আগে ঘরে ফেরার কোন সুযোগ নাই। যারা সারা বাংলাদেশ থেকে এই জিয়া মঞ্চের নেতা কর্মীরা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই সংগঠনকে শক্তিশালী করেছেন। আগামী দিনে জিয়া মঞ্চের কাজ শুধু মিছিল মিটিং করা না, জিয়া মঞ্চের কাজ জিয়া রহমানের যে আদর্শ, জিয়া রহমান কি চেয়েছেন, জিয়া রহমান কি করতে চেয়েছেন, সেগুলো জনগণের মাঝে তুলে ধরা, নিজেদেরকে জিয়ার মতো একটা আদর্শ সৈনিক হিসাবে নিজেদেরকে গড়ে তোলা।
কোন দুর্নীতির সাথে সম্পর্ক না রাখা, কোন অবৈধ কাজের সাথে সম্পর্ক না রাখা। জিয়া রহমান যা ছিলেন এই দেশের শত্রুরাও বলতে পারে না জিয়া রহমান দুর্নীতিবাদ ছিলেন। তাই আমাদেরকেও দুর্নীতি মুক্ত থাকতে হবে, আমাদেরকেও স্বচ্ছ থাকতে হবে, আমাদেরকে সেই জিয়ার রাজনীতি, জিয়ার পথ অনুসরণ করতে হবে। তাহলে আমরা জিয়া মঞ্চের একটা গর্বিত সৈনিক, একটা গর্বিত সন্তান হিসাবে আমরা দাবি করতে পারব। এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে শান্তিপূর্ণ সুশৃঙ্খল র্যালি হবে। র্যালি শেষ হওয়ার পরে তারপরে আপনারা খাওয়া দাওয়ার পরে যার যার এলাকায় আপনারা চলে যাবেন। এই কথা বলেই আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক। শুভ শুভ শুভদিন, জিয়া মঞ্চের জন্মদিন, শুভ শুভ শুভদিন, জিয়া মঞ্চের জন্মদিন। খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান ফিরে দেশে, আজকে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ভয় নাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি, তেজগাঁও সভাপতি, উত্তরের সভাপতি এবং তেজগাঁও সভাপতি ফজলুর রহমান আর মুজাহিদ জিয়াউদ্দিন সহসভাপতি অধ্যাপক ফিদার হোসেন। আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য করে আপনাদেরকে দিচ্ছি। আজকে আমাদের এরিতে চাষাস ইতর বাবুর নেতৃত্বে গান পরিবেশন করবেন এরিতে, এবং আমাদের জিএমএল কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক সাগর স্যারের নেতৃত্বে হবে পাওয়ার সঙ্গে। সামনে থাকবে চাষাস, পিছনে পাওয়ার। হ্যাঁ, এই যে আমাদের রেলের শুরুতে আপনারা গাইবেন, রেলের শুরুতে আপনাদেরকে দেওয়া হবে। এখন আজকে আমাদের অনুষ্ঠানের আকর্ষণ, আমাদের আজকের এই অনুষ্ঠানের এখন না প্রধানমন্ত্রীর বক্তব্য পরে, বাবু ভাই প্রধানমন্ত্রীর বক্তব্য পরে, এখন প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ, তারপরে প্রধান অতিথি আমাদের বক্তব্য, তারপরে আজকের অনুষ্ঠানের সম্মানিত নানা বক্তব্য রয়েছে, তারপরে শুরু করেন। এখন আজকের অনুষ্ঠানের আমাদের আকর্ষণ, আমাদের অনুষ্ঠানকে সজ্জিত করেছেন নোয়াখালী মাটি মানুষের নেতা, সাবেক মন্ত্রী, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু। জিয়া মঞ্চের 31তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে সারা বাংলাদেশ থেকে জিয়া মঞ্চের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি, ঢাকার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, বিএনপির যুব বিষয়ক সম্পাদক জনাব শফু, সম্পাদক জনাব শফু সাহেব, এখানে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব শামীম রহমান শামীম, উপস্থিত আছেন জনাব তালেব এবং ঢাকা মহানগরের নেতা জনাব লুৎফুর রহমান। আর সবচেয়ে বেশি যিনি গভীর পরিশ্রম করেছেন, জিয়া মঞ্চের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার বাড়ির কাছে যার বাড়ির নোয়াখালীর কৃতি সন্তান
জনাব ইকবাল সহ উপস্থিত কোন বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি, বক্তব্য রাখার কোন সুযোগ নেই। বেলা 3টা বাজে, এখনো কেউ খাওয়া দাওয়া করে নাই। প্রিয় সাংবাদিক ভাইরাও এখানে বেলা 11টা থেকে উপস্থিত আছেন। আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। যার নামের সাথে দলটির জিয়া মঞ্চ, এই জিয়া রহমানকে আমাদের জানতে হবে। জিয়া রহমান সেদিন 1971 সালের 70-এর নির্বাচনের পরে পাকিস্তানের রাজনৈতিক মঞ্চে যে ঘটনা প্রবাহগুলো ঘটেছিল, সেদিনকার রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের 7.5 কোটি মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু 25শে মার্চের কালো রাত্রে পাক হানাদার বাহিনীর আক্রমণের পরে যখন লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, তখন তাদের নেতা আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন। আর আওয়ামী লীগের কোন নেতাদের দেখা যায়নি, তারা আত্মগোপনে গিয়ে ভারতে পালিয়ে গেলেন। সেদিন এই জাতির যে সংকটময় মুহূর্তে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর, তার অধিনায়ক কর্নেল চান্দুয়াকে হত্যা করে বিদ্রোহ এবং বিপ্লব ময়দানের ট্রামের উপর দাঁড়িয়ে বললেন উই রিভোল্ট, বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেদিন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আমরা তাই বলতে চাই, সেদিন যদি এই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা না দিত, তাহলে বাংলাদেশ হতো না, হতো হয় পাকিস্তান থাকতো, নাহলে কনফেডারেশন অফ পাকিস্তান থাকতো। তাই আজকে আমরা বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু যুদ্ধের ঘোষণা দেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। শতাব্দীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হিসাবে দেশ স্বাধীন হওয়ার পর তাকে বীরোত্তম উপাধি দেওয়া হয়েছিল। আমি একটি সভায় দাঁড়িয়ে বলেছিলাম, রেস করছে, এর 1 সপ্তাহ আগে সেখানে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। উনি বলেছিলেন জিয়া রহমান নাকি পাকিস্তানের চর ছিল, জিয়া রহমান নাকি কোথাও মুক্তিযুদ্ধ করে নাই, জিয়া রহমান পাকিস্তানের চর। ওনার নেতারা অনেকে বক্তব্য দিয়েছেন। আমি সেখানে দাঁড়িয়ে বলেছিলাম, আপনি শেখ হাসিনা, আপনি আজকে প্রধানমন্ত্রী নির্বাচিত নয়, কিন্তু আপনার বাবা সে স্বাধীন হওয়ার পরে যাকে শতাব্দীর শ্রেষ্ঠ মুক্তি যোদ্ধা হিসাবে, যাকে স্বাধীনতার ঘোষক হিসাবে আপনার বাবার যাকে বীরোত্তম খেতাব দিয়েছেন, তাহলে আপনি আপনার বাবার মরণোত্তর বিচার করতে হবে, কেন আপনার বাবা একজন রাজাকারকে বীরোত্তম খেতাব দিয়েছিল। তাই জিয়া রহমান নিয়ে আপনাদের এই কথা বাংলাদেশে কেউ গ্রহণ করে নাই। জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক নয়, বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্থপতি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বাংলাদেশের 2টি সেক্টর থেকে যে টাকা আসে, একটা হল গার্মেন্টস সেক্টর। এই বাংলাদেশ থেকে $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো না। বাংলাদেশের কোন ব্যবসায়ী জানত না কাকে বলে গার্মেন্টস শিল্প, কাকে বলে ব্যাক টু ভ্যাকেন্সি, কাকে বলে বন্ডেড ওভার হাউস। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঋণ দিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয়েছিল। আরেকটি খাত থেকে টাকা আসে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আগে একমাত্র ইরাক ছাড়া কোন মুসলিম বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই, মহান গণচির বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় 7 নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এসেছেন। কাউকে হত্যা বা খুন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে, দেশের জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সেদিন সিপাহী জনতা তাকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে এসেছেন, পাদবটে নিয়ে এসেছিলেন। যেমনি ভাবে 1971 সালের 26শে মার্চ চালুঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতা দিয়ে দেশকে রক্ষা করেছেন। তাই আমরা বলতে চাই, এর মধ্য দিয়ে উনি যখন রাষ্ট্রের ক্ষমতা আসলেন, ওআইসি সম্মেলনে গেলেন। মুসলিম বিশ্বের 40টি দেশ তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সরকারকে মুসলিম বিশ্ব স্বীকৃতি দিয়েছেন। ওআইসি সম্মেলনে উনি কি বললেন, আমি একটি গরিব মুসলিম দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রো ডলার আছে, আপনাদের অজস্র টাকা আছে, আপনাদের উন্নয়নের দরকার, আমার জনশক্তি আছে, আমার অভিজ্ঞ লোকজন আছে,
আপনাদের শ্রমবাজার যদি আমার দেশের জন্য খুলে দেন, তাহলে আমার দেশের উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে। আজকে যে 1.5 লক্ষ কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এর সম্পূর্ণ কৃতিত্ব নয়, এর প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আর কেউ নয়। তাই আজকে দুটি সেক্টর থেকে বাংলাদেশ বেঁচে আছে, একটি গার্মেন্টস আর একটি হল জনরপ্তানি। এই দুটি খাত সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে কথাগুলো বললাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই মজিয়া মঞ্চের কারণে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের মানুষকে আশা দেখাতে সক্ষম হলেন। এদেশকে বলা হতো দুর্ভিক্ষের দেশ, এদেশকে বলা হতো আইন শৃঙ্খলা ভঙ্গুর, অর্থনৈতিক ভঙ্গুর একটি রাষ্ট্র। এই দেশকে বলা হতো তলবিহীন জরিপ, পিছনে কথা বলবো না, এই দেশকে বলা হতো তলবিহীন জরিপ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের মানুষকে সেদিন জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়ে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন, মানুষকে স্বপ্ন দেখেছিলেন। তাই তার ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে বাংলাদেশের 17টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, হয় আমরা জেলখানায় ছিলাম, নয় আমরা কোর্টের বারান্দায়। 65 লক্ষ বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, 1,25,000। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছেন, আমাদের 2,000 অধিক নেতা কর্মী গুম হয়েছেন, লক্ষাধিক নেতা কর্মী আহত হয়েছেন। আমরা এই রাস্তা তৈরি করেছি এবং বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন নেতারা নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের সমগ্র মানুষ একত্রিত হয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন। আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এসেছে। আমরা তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই। সংস্কারের কথা বলেন, আমরা দীর্ঘ 1 বছর 42টি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে উনি আলোচনা করেছেন সকল রাজনৈতিক দলের সাথে। আলোচনা করে 2003 সালের 13ই জুলাই আমরা একটি জাতির মুক্তি সনদ 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছি। এটি হচ্ছে, এর বাইরে কোন সংস্কারের কোন সুযোগ নেই। এটি হল রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কারের যে মুক্তি সনদ আমরা 1 বছর আগে জাতির সামনে উপস্থাপন করেছি। কিভাবে আগামী দিনে রাষ্ট্র চলবে, কিভাবে রাষ্ট্র সংস্কার হবে, তারেক রহমান সে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। আমি তাই বলতে চাই, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 17 বছর যুদ্ধ করেছি, সামনে আরো কঠিন যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। অতীতে আমরা যুদ্ধ করেছি, আমাদের শত্রু আমাদের সম্মুখে ছিল এবং দৃশ্যমান শত্রুর সাথে যুদ্ধ করেছি। আগামী দিনে আমাদেরকে ছায়া শত্রুর সাথে যুদ্ধ করতে হবে। এজন্য সংগঠনকে তৃণমূল পর্যায়ে ত্রুটি মুক্ত রেখে কোন প্রকার দুর্নীতি করা যাবে না, কোন লুটতরাজ করা যাবে না। ছায়া শত্রুর সাথে যুদ্ধ করতে হবে, অনেক কঠিন যুদ্ধ। আমাদেরকে সাংগঠনিকভাবে আরো মজবুত হতে হবে। আমি সেজন্য আমাদের নেতা তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন। আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনও 31 দফায় আমাদের প্রিয় নেতা বলে দিয়েছেন, আমরা বিএনপি আজকে যদি ভোট দেওয়া হয়, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা এককভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই না। আমরা আগামী দিনে ভোটের পরে একটি জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশের 20 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করেছেন, 18 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন, যেখানে আমরা 60,000 কোটি টাকা রেখে গেছিলাম। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে, সে 1,80,000 টাকা ঋণ নিয়ে বাংলাদেশে ভূমিষ্ঠ হবে। এর থেকে পরিত্রাণ পেতে হলে, রাষ্ট্রকে সঠিক জায়গায় দাঁড়াতে হলে, রাষ্ট্রকে আগামী দিনে জাতীয় সরকার ছাড়া কোন উপায় নেই। সেই রূপরেখায় রয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। রাষ্ট্রকে মেরামত করার জন্য এদেশের জনগণের আকাঙ্ক্ষা, যার কারণে 20,000 মানুষ 1 মাসে গুলি খেয়েছেন, 2,000-এর অধিক মানুষ রক্ত জীবন দিয়েছেন, 1,000-এর অধিক মানুষ চক্ষু হারিয়েছেন, এখনো 5,000-এর অধিক মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অতএব সেই কারণে আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই রাষ্ট্র মেরামত করতে চান। এই জন্যই আমরা আপনারা আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।
আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে অচিরে ফিরে আসবেন, দেশ একটি সুন্দরভাবে চলবে। এবং যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে এখানে সালাম ভাই বলেছেন, যারা এই দুর্নীতিবাজ, যারা এখনো সরকারের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, এদেরকে এখান থেকে সরাতে হবে। এই দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তারপরে দেশে শান্তি ফিরে আসবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া মঞ্চ জিন্দাবাদ। আমরা এখন রিভিউ করবো। আমাদের সাথে বক্তব্য করছেন ঢাকা